হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইউনিট 2 অর্থাৎ 2 নম্বর ইউনিট থেকে গুরুত্বপূর্ণ 4টি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং এখান থেকেই তোমরা 5 নম্বরের প্রশ্ন 100% কমন পাবে ইউনিট 2 এর। দেখো প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন আছে সহ পাঠক্রমিক কার্যাবলীর গুরুত্ব বা উপযোগিতা আলোচনা করো। অ্যান্সারটা তোমরা ভালো করে বুঝে নাও। প্রথমেই ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু হচ্ছে। আধুনিক শিক্ষা ব্যবস্থায় কেবল পুঁথিগত জ্ঞান অর্জন যথেষ্ট নয়, শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যে মূল পাঠ্যক্রমের পাশাপাশি বিদ্যালয়ে যে সমস্ত সৃজনশীল ও গঠনমূলক কার্যাবলী অনুষ্ঠিত হয় তাকে সহ পাঠক্রমিক কার্যাবলী বলে। শিক্ষাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এর গুরুত্ব অপরিসীম। তারপরে কি বলা হচ্ছে, সহ পাঠক্রমিক কার্যাবলীর গুরুত্ব বা উপযোগিতা। এখানে 1, 2 অর্থাৎ ক খ পয়েন্ট করে গুরুত্ব বা উপযোগিতা আলোচনা করা হয়েছে। দেখো প্রথম পয়েন্ট কি, শারীরিক বিকাশ। খেলাধুলা, যোগব্যায়াম, জিমনাস্টিক, এনসিসির মতো কার্যাবলী শিক্ষার্থীদের শারীরিক গঠন সুদৃঢ় করে এবং কর্মদক্ষতা বৃদ্ধি করে। সুস্থ দেহ সুস্থ মন, এই নীতি অনুযায়ী শারীরিক বিকাশ বৌদ্ধিক বিকাশের পথ প্রশস্ত করে। তারপরে কি, মানসিক ও বৌদ্ধিক বিকাশ। মানসিক এবং বৌদ্ধিক বিকাশ এখানে কি বলা হচ্ছে, বিতর্ক সভা, কুইজ, প্রবন্ধ রচনা, দেওয়াল পত্রিকা প্রকাশ বা বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণ শিক্ষার্থীদের সৃজনশীলতা, স্বাধীন চিন্তাশক্তি এবং উপস্থিত বুদ্ধির বিকাশ ঘটায়। এর ফলে তাদের জ্ঞানমূলক পরিধির বিস্তার ঘটে। তারপরে কি, সামাজিক বিকাশ। সামাজিক বিকাশ কি, দলগত খেলা, নাটক, স্কাউট বা সমাজসেবামূলক কাজের মাধ্যমে শিক্ষার্থীরা পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, নিয়ম শৃঙ্খলা ও নেতৃত্ব দানের গুণাবলী অর্জন করে। এই সামাজিকরণ তাদের ভবিষ্যতের আদর্শ ও সুনাগরিক হিসাবে গড়ে তোলে। তারপরে কি, পাক্ষবিক বা আবেগিক বিকাশ। পাক্ষবিক বা আবেগিক বিকাশ এখানে কি বলা হচ্ছে, গান, অঙ্কন, নৃত্য বা আবৃত্তির মতো সৃজনশীল কার্যাবলী শিক্ষার্থীদের সুপ্ত আবেগ ও অনুভূতির সুস্থ বহিঃপ্রকাশ ঘটাতে সাহায্য করে। এর ফলে তাদের মানসিক চাপ ও ক্লান্তি দূর হয় এবং পাক্ষবিক ভারসাম্য বজায় থাকে। নেক্সট হচ্ছে কি, নৈতিক ও আত্মিক বিকাশ। নৈতিক ও আত্মিক বিকাশ এখানে কি, বিভিন্ন মনীষীর জন্মদিবস পালন, বৃক্ষরোপণ কর্মসূচি বা রেড ক্রস সোসাইটির কাজে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীর মনে সততা, নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও আদর্শ চরিত্র গঠনের ভিত্তি রচিত হয়। এবার উপসংহার। পরিশেষে বলা যায়, সহপাঠক্রমিক কার্যাবলী শিক্ষার কোনো বিচ্ছিন্ন অংশ নয়, বরং তা মূল পাঠ্যক্রমের অবিচ্ছেদ্য পরিপূরক। শিক্ষার্থীর ব্যক্তিত্বের পূর্ণাঙ্গ রূপায়ণের মাধ্যমে তাকে বাস্তব জীবনের উপযোগী করে তুলতে এই কার্যাবলীর ভূমিকা অনস্বীকার্য। এবার দ্বিতীয় প্রশ্ন, আজকে ক্লাসের দ্বিতীয় প্রশ্ন কি, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শিশুর শিক্ষায় পরিবার এবং গণমাধ্যম বা মিডিয়ার ভূমিকা। এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কিভাবে তোমরা অ্যান্সার করবে সেটা একটু ভালো করে বুঝে নাও। দেখো, শিশুর শিক্ষায় পরিবারের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ কি বলা হচ্ছে, দেখো, কারণ পরিবার হলো শিশুর জীবনের প্রাথমিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষালয়। জন্মের পর শিশু পিতামাতা ও পরিবার পরিজনদের নিবিড় সান্নিধ্যে এসে প্রথম মাতৃভাষা শেখে এবং জগৎ সম্পর্কে জ্ঞান লাভ করে। এটি একটি স্বতঃস্ফূর্ত ও অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা, যেখানে শিশু সম্পূর্ণ স্বাধীন ও স্নেহপূর্ণ পরিবেশে শিক্ষা গ্রহণ করে। পরিবারের মাধ্যমে শিশুর সর্বপ্রথম সামাজিকরণ ঘটে এবং সে সমাজের রীতিনীতির সাথে পরিচিত হয়। পরিবারের সদস্যদের আচার আচরণ, পারস্পরিক সম্পর্ক, ধর্মীয় মূল্যবোধ
এবং নৈতিক আদর্শ শিশুর চরিত্র গঠনে গভীরভাবে প্রভাব বিস্তার করে। একটি সুস্থ পারিবারিক পরিবেশে শিশুর সুপ্ত সম্ভাবনাগুলির বিকাশে সাহায্য করে এবং তার মধ্যে সততা, তারপরে সহমর্মিতা, কর্তব্যপরায়ণতা, শৃঙ্খলাবোধের মতো গুণাবলী জাগ্রত করে। পরিবারের শিক্ষাই শিশুর ভবিষ্যৎ জীবনের মজবুত ভিত্তি রচনা করে এবং তাকে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে ওঠার প্রাথমিক পাঠ দান করে। অন্যদিকে বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে শিশুর শিক্ষায় গণমাধ্যম বা মিডিয়ার ভূমিকা অত্যন্ত শক্তিশালী। সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট এবং শিক্ষামূলক অ্যাপের মতো প্রযুক্তিগুলি শিশুর জ্ঞান অর্জনের সীমানাকে বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী প্রসারিত করেছে। গণমাধ্যমের সাহায্যে শিশু ঘরে বসেই দেশ বিদেশের সর্বশেষ খবর, বিজ্ঞান, ইতিহাস ও সংস্কৃত সম্পর্কে সহজে অবহিত হতে পারে, যা তার বৌদ্ধিক ও মানসিক বিকাশে অভাবনীয় সাহায্য করে। টেলিভিশনের সম্প্রচারিত শিক্ষামূলক অনুষ্ঠান, বিজ্ঞানভিত্তিক তথ্যচিত্র ও বিতর্ক সভা শিশুর চিন্তাশক্তি, কৌতূহল এবং সৃজনশীলতা বহুগুণ বৃদ্ধি করে। বর্তমান দূরশিক্ষা বা অনলাইন শিক্ষার বিস্তারে ইন্টারনেট ভিত্তিক গণমাধ্যমের ভূমিকা একেবারেই অনস্বীকার্য। তবে গণমাধ্যমের অনিয়ন্ত্রিত ও নেতিবাচক বিষয়বস্তু যাতে শিশুর কচি মনে বিরূপ প্রভাব না ফেলে সেদিকে পিতামাতা ও শিক্ষকদের সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন। সঠিক নির্দেশনার মাধ্যমে ব্যবহৃত গণমাধ্যম শিশুর সার্বিক শিক্ষায় এক বৈপ্লবিক ও গঠনমূলক পরিবর্তন আনতে সক্ষম। এবার 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি? 3 নম্বর প্রশ্ন হচ্ছে প্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য। এটা বুঝবে তার আগে একটা বিষয় বলি, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। এখানে পার্থক্যের ক্ষেত্রে 3টে কলম করা হয়েছে। প্রথম কলমে আছে তুলনার বিষয়, দ্বিতীয়টায় আছে প্রথাগত শিক্ষা এবং 3 নম্বর কলমে আছে প্রথা বহির্ভূত শিক্ষা। প্রথম বিষয় কি? প্রথম হচ্ছে কাঠামোগত প্রকৃতি। একটি নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে মানে স্কুল, কলেজ এগুলোতে সুনির্দিষ্ট ও কঠোর কাঠামোর মাধ্যমে ধারাবাহিকভাবে পরিচালিত হয়। আর এদিকে এটি প্রাতিষ্ঠানিক গণ্ডির বাইরে মুক্ত ও নমনীয় পরিবেশে পরিচালিত একটি সুসংগঠিত শিক্ষা ব্যবস্থা। দ্বিতীয় হচ্ছে নিয়মকানুন ও বাধ্যবাধকতা। নিয়মকানুন ও বাধ্যবাধকতার ক্ষেত্রে কি বলা হচ্ছে? এই শিক্ষায় শিক্ষার্থীর নির্দিষ্ট বয়স, দৈনন্দিন উপস্থিতি, সময় সারণী এবং কঠোর শৃঙ্খলা মেনে চলা বাধ্যতামূলক। আর এদিকে কি বলা হচ্ছে? এদিকে বলা হচ্ছে এই ব্যবস্থায় প্রবেশের নির্দিষ্ট বয়স বা নিয়মের উপস্থিতি কোনো কঠোর নিয়ম নেই। এটি শিক্ষার্থীর সময় সুযোগ ও চাহিদা অনুযায়ী অত্যন্ত নমনীয়। তারপরে কি? পাঠ্যক্রমের ধরন। পাঠ্যক্রমের ধরনে কি বলা হচ্ছে? এর পাঠ্যক্রম পূর্ব নির্ধারিত, অপরিবর্তনশীল বা অনমনীয় এবং মূলত পুঁথিগত বা তাত্ত্বিক জ্ঞান অর্জনের উপরে নির্ভরশীল। এদিকে হচ্ছে পাঠ্যক্রম পরিবর্তনশীল, শিক্ষার্থী কেন্দ্রিক, বাস্তব জীবনের সমস্যা সমাধান এবং ব্যবহারিক বা বৃত্তিমূলক দক্ষতার উপরে বেশি জোর দেয়। 4 নম্বর হচ্ছে মূল্যায়ন ব্যবস্থা। একটি নির্দিষ্ট শিক্ষাবর্ষ শেষে কঠোর আনুষ্ঠানিক পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীর মূল্যায়ন করা হয় এবং পাস করলে ডিগ্রি বা সংশয়পত্র প্রদান করা হয়। আর এদিকে কি? এদিকে বলা হচ্ছে এখানে আনুষ্ঠানিক ও কঠোর পরীক্ষার চাপ থাকে না। মূল্যায়ন প্রক্রিয়া অনেক শিথিল, জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি মুখ্য, সংশয়পত্র অর্জন এখানে একমাত্র লক্ষ্য নয়। এবং শেষ যে পার্থক্যের বিষয়, শেষ পার্থক্য কি? শেষটা হচ্ছে দেখো লক্ষ্য ও পরিধি। এর মূল লক্ষ্য হলো নির্দিষ্ট স্তরের পাঠ্যক্রম শেষ করে শিক্ষার্থীকে পরবর্তী উচ্চ শিক্ষার জন্য প্রস্তুত করা। এর পরিধি একটি নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ। আর এদিকে বলা হচ্ছে এর প্রধান উদ্দেশ্য হলো সাধারণ মানুষের
কর্মমুখী দক্ষতা বৃদ্ধি এবং জীবনব্যাপী শিক্ষার প্রসার ঘটানো। এর পরিধি অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত। তারপরে আজকের ক্লাসের শেষ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আছে দেখো সেটা কি, সেটা হচ্ছে সুশিক্ষকের 5টি গুণাবলী লেখো। এখানেও প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা তোমাদের লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, শিক্ষা ব্যবস্থার মূল স্তম্ভ হলো শিক্ষক। স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ, আর এই বিকাশের পথপ্রদর্শক হলেন শিক্ষক। একজন সুশিক্ষক কেবল পাঠ্যপুস্তকের জ্ঞান দান করেন না, বরং শিক্ষার্থীর চরিত্র গঠন, মূল্যবোধের বিকাশ ও ভবিষ্যৎ জীবনের যোগ্য নাগরিক হিসাবে তাদের প্রস্তুত করেন। এবার সুশিক্ষকের গুণাবলীর প্রথম পয়েন্ট কি, বিষয়গত গভীর জ্ঞান ও পাণ্ডিত্য। একজন সুশিক্ষকের সর্বাগ্রে নিজের পাঠিত ও পঠনযোগ্য বিষয়ের উপর গভীর, সুস্পষ্ট এবং আধুনিক জ্ঞান থাকা প্রয়োজন। বিষয়বস্তু সম্পর্কে আত্মবিশ্বাস ও নিরন্তর জ্ঞানান্বেষণের মানসিকতা তাকে শিক্ষার্থীদের কাছে নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য করে তোলে। তারপরে কি বলা হচ্ছে, শিক্ষণ দক্ষতা ও মনস্তাত্ত্বিক জ্ঞান। এখানে কি বলা হচ্ছে, শিক্ষার্থীর বয়স, রুচি, সামর্থ্য, ব্যক্তিগত বৈষম্য ও মানসিকতা বোঝার জন্য শিক্ষকের শিশু মনস্তত্ত্বের জ্ঞান থাকা অপরিহার্য। শিক্ষার্থীর কি শিশু মনস্তত্ত্বের জ্ঞান থাকা অপরিহার্য। বিজ্ঞানসম্মত শিক্ষণ পদ্ধতি প্রয়োগ করে জটিল বিষয়কে সহজ, প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তোলার উপস্থাপন দক্ষতা তার অন্যতম প্রধান গুণ। তারপরের পয়েন্ট, সহানুভূতিশীল ও গণতান্ত্রিক মনোভাব। শ্রেণীকক্ষে সুশিক্ষক হবেন একজন আদর্শ বন্ধু, দার্শনিক পথপ্রদর্শক। প্রতিটি শিক্ষার্থীর প্রতি তার আচরণ হবে পক্ষপাতহীন, সহানুভূতিশীল এবং গণতান্ত্রিক। তিনি শিক্ষার্থীদের স্বাধীন চিন্তাধারা, মত প্রকাশে সর্বদা উৎসাহিত করবেন। তারপর হচ্ছে কি, আদর্শ ব্যক্তিত্ব ও চারিত্র্যের দৃঢ়তা। শিক্ষক হবেন শিক্ষার্থীর কাছে রোল মডেল বা অনুকরণীয় আদর্শ। তার পরিমার্জিত রুচি, সহানুবর্তিতা, সততা, মার্জিত আচরণ এবং উন্নত নৈতিক চরিত্র শিক্ষার্থীদের জীবনবোধকে গভীরভাবে প্রভাবিত করে। তারপরে হচ্ছে কি, পেশাগত নিষ্ঠা ও দায়িত্ববোধ। শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটি একটি ব্রত। একজন সুশিক্ষক তার এই মহান পেশার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ও নিষ্ঠাবান হবেন। বিদ্যালয়, শিক্ষার্থী ও সমাজের প্রতি নিজের দায়িত্ব পালনে তিনি সর্বদা সচেষ্ট থাকবেন। তারপরে কি বলা হচ্ছে, উপসংহারটা লিখে তোমরা শেষ করবে। এইভাবে প্রশ্নের উত্তর তোমাদের গুছিয়ে লিখতে হবে।